দুইটা নতুন বয়ান শুনতে পাচ্ছি, একটা গুপ্ত সুপ্ত আর নারীর ক্ষমতায়ন করা হবে না। ন্যারেটিভ আর সত্য, এইটা রবীন্দ্রনাথ ঠাকুর তার ভাষা ও ছন্দ কবিতায়, আপনি যে ওয়ালটনের কথা বললেন সেদিন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর ভাষা ও ছন্দ কবিতায় বলছেন বাস্তব সত্য এবং ঘটনা সত্য, এই দুইটার একটু পার্থক্য করেছিলেন। সম্মানিত আমিরে জামাত কিন্তু অলি আহমেদের উপস্থিতিতে এই কথাটা বলছেন, যদি অনুপস্থিতিতে বলতেন তার একটা আলাদা কথা ছিল। সেটা হচ্ছে স্বাধীনতার ঘোষণা আর স্বাধীনতার রিভল্ট, এই দুটার মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য আছে। আমরা যেমন গত 17 বছরের যেটাকে ন্যারেটিভ বলবেন, মুক্তিযুদ্ধ সম্পর্কে যে মিথ তৈরি করা, মুক্তিযুদ্ধ মানে একটা মানুষ তাকে ফেরেস্তার জায়গায় নিয়ে যাওয়া, এই জায়গাগুলো থেকে যখন আস্তে আস্তে আমি যখন বলা শুরু করলাম তখন প্রথম দিকে অনেকেই নিতে পারেনি যে শেখ মুজিব আসলে এই দেশে স্বায়ত্তশাসন চেয়েছিল, কোনদিন স্বাধীনতা চায়নি। কেউ নিতে পারেনি যে 25 তারিখে শেখ সাহেব স্বাধীনতার ঘোষণা দেননি, যেটা তাজউদ্দিন আহমেদ নিজে বলে গেছেন। এই দেশে এটা কেউ নিতে পারেনি যে 9 মাস শেখ সাহেবের পরিবার ধানমন্ডিতে ছিলেন এবং 9টা মাস পাকিস্তানের সাহায্যে সে পরিবার চলছে। এটা কেউ নিতে পারেনি জয়ের জন্ম হয়েছে ঢাকাতে জুন মাসে, এবং যদি পাকিস্তান সেনাবাহিনীর সমর্থন যদি তাদের পরিবারের প্রতি না থাকতো তাহলে ওয়াজেদ সাহেব অ্যাটমিক কমিশনে সেই সময় চাকরি করতে পারতেন না। সো এগুলো ন্যারেটিভ না, এগুলো হচ্ছে বাস্তব সত্য, যে সত্যগুলোকে ইরেজ করে রাখা হয়েছে। এখন অলি আহমেদ সঙ্গে যে কথাটা বলা হয়েছে এটাকে বিগেস্ট কিছু করার মানে দেখার কিছু নাই, কেননা এটা রিভল্ট অনেকেই করছে, কেউ প্রথমে চিৎকার করে বলুক আর না বলুক। কিন্তু বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালেদুর রহমান কিন্তু অভিযোগ করেছে যে নতুন করে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার অপচেষ্টা চলছে। আচ্ছা, এই কথাটা উনি আমার বেলাতেও প্রথমে বলছে, যখন আমি বলছিলাম যে শেখ সাহেব শপথ নেননি এদেশের প্রথম অবৈধ রাষ্ট্রপতি শেখ সাহেব, তো সালাউদ্দিন সাহেব যে কথা বলছে কি বলছেন যে স্বাধীনতার প্রথম ঘোষক জিয়াউর রহমান না, আমার কনস্টিটিউশনে আছে স্বাধীনতার ঘোষক হচ্ছে শেখ মুজিবুর রহমান। এটা নিয়ে তো কথা বলেন না সালাউদ্দিন সাহেব। আমরা যখন এই কনস্টিটিউশন বাদ দেওয়ার কথা বলি তখন তো সালাউদ্দিন সাহেব চুপ করে থাকেন। সো এই যে ন্যারেটিভগুলো, কিছুদিন আগে একটা ন্যারেটিভ কি দেখলাম যে মানে এগুলো কিভাবে বলবো, স্বাধীনতার ঘোষক জিয়া, এই কথাটা বাংলাদেশ জামাতে ইসলাম এবং বিএনপি বারবার বলে এসছে, এবং যে জিনিসটাকে এস্টাবলিশ করার জন্য গত 17 বছর কি করা হয়েছে, সংগ্রাম করা হয়েছে। আপনি একটা জিনিস জানেন কিনা জানি না, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিচার কিন্তু আজ পর্যন্ত হয়নি। সালাউদ্দিন সাহেবের কথা বলেন না কেন? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে বিচারের নামে মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করা হলো তার সুষ্ঠু তদন্ত করে কোনো কমিশন আজ পর্যন্ত রিপোর্ট দেয়নি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ পর্যন্ত বিচার করা হয়নি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর কারণ অনুসন্ধান করতে গেলেই যেহেতু ভারত জড়িত সেহেতু ওইখানে আর কেউ হাত দিতে পারলো না। বেগম খালেদা জিয়া বারবার দেশনেত্রী চেষ্টা করছেন, কিন্তু এই সালাউদ্দিন সাহেবের মতো লোকেদের জন্য হয়তো এটা সম্ভবপর হয়নি। আর আপনি একটা জিনিস শোনেন, বিতর্কিত অনেক কিছুই করা যায়, কিন্তু সত্যকে কোনোদিন কি করে যায় না, চাপা রাখা যায় না। যে বিষয়টা আপনি বলছিলেন যে সত্যকে চাপা রাখা যায় না, একই বিষয়ে কিন্তু বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন জামায়াত হয়তো কয়েকদিন পর বলবে গোলাম আজম ছিলেন স্বাধীনতার ঘোষক। জামায়াতকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন এ কথাও আপনারা বলতে পারেন, কারণ মিথ্যা বলতে আপনারা কখনই পিছপা হন না। হ্যাঁ, রিজভী সাহেব এর আগে এরকম অনেক কথাই বলছেন। আপনি রিজভী সাহেবের উদাহরণ তিনি আবার একটা কথা বলি, দুইটা নতুন বয়ান শুনতে পাচ্ছি, একটা গুপ্ত সুপ্ত আর নারীর ক্ষমতায়ন করা হবে না। সো আপনার মাধ্যমে আমি সারা জাতির কাছে একটা জিনিস বলতে চাই, একদম সম্মানপূর্বক বলতেছি। জনাব তারেক রহমানের স্ত্রী, আপনি জানেন কিনা, ডক্টর জোবাইদা রহমান, উনি ঢাকা মেডিকেল কলেজ থেকে পাশ করছেন। উনি বিসিএস পরীক্ষায় 1995 সালে ফার্স্ট হয়েছেন। উনি ইংল্যান্ডে রয়্যাল কলেজ মানে ইংল্যান্ডে যে যখন খালি ডিস্টিংশন পাননি, উনি কি পাইলেন, উনি পাইলেন হচ্ছে গোল্ড মেডেল পাইলেন। সেরকম একজন ডাক্তারকে কেন চাকরি করতে দেওয়া হলো না বা চাকরি করলেন না, এই প্রশ্নের উত্তর নিশ্চয়ই ওনারা দিতে পারবেন। এবং তাকে কেন নমিনেশন দেওয়া হলো না? তো যে ঘরের মধ্যে নারীর ক্ষমতায়ন চায় না, সে জামাত ইসলামের ওই কথাটা আছে, সুই বলে চালন তোমার পিছনে অনেক ছিদ্র। সো এটা হচ্ছে বিএনপি করে যাচ্ছে। ভাষা সৈনিক অধ্যাপক গোলাম আজম, এবং গোলাম আজম সাহেবকে নিয়ে যে কথাটা বললো, সে ভাষা সৈনিক, এ বিষয়ে কি অস্বীকার করবে? বিএনপি, মুসলিম লীগ এবং জাদু মিয়ার ভাসানী ন্যাপ নিয়ে ধানের শীষ ধারণ করে যারা মুক্তিযুদ্ধের সেই সময় মুক্তিযুদ্ধকে অস্বীকার করেনি, মুক্তিযুদ্ধ বিরোধিতা করেছিল, কেন? ভারতের আধিপত্যবাদের বিরোধিতা করেছিল, তাদেরকে নিয়ে জিয়াউর রহমান বিএনপি করছে। আজকে সেই জিয়াউর রহমানের চেয়ে যদি রিজভী সাহেবদের ভালোবাসা বেশি হয়ে যায় তাহলে তো কিছু কথা নাই। কারণ আপনাকে এই জিনিসটা বললাম তো, যে নারীর ক্ষমতায়ন যে ঘরের মধ্যে থেকে করতেছে না,
আজকে বলা হয় যে জামাত ইসলাম নারী প্রার্থী দেয়নি, জোটবদ্ধভাবে জামাত ইসলামও নারী প্রার্থী দিচ্ছেন, বিএনপিও নারী প্রার্থী দিচ্ছেন, বরং জামাত ইসলাম যেসব নারীকে দিচ্ছেন তারা তাই কোনো উত্তরাধিকার সূত্রে পাননি, আর বিএনপি যে 9 জনকে দিচ্ছেন তারা উত্তরাধিকার সূত্রে পাইছেন। আর তাহলে সর্বপ্রথম যদি ডক্টর জোবায়দুর রহমান তো সমস্ত মিটিং মিছিলে যাচ্ছেন, তো তার মতো যোগ্য একজন ডাক্তারকে যদি এমপি পদে দাঁড় করানো হতো তাহলে কি হতো? তাহলে বলতে পারতাম আমি ঘরের মধ্যে থেকেই আমি শুরু করছি, অতএব আমি দেশের করব। আজকে তো আবার পরিবারতন্ত্রের অভিযোগ উঠতো না, পরিবর্তন তো অলরেডি আছে। আপনি একটা কথা বলি, গত 53 বছরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কোন প্রেসিডেন্ট সেক্রেটারি মেয়ে হয়েছে? যুব দলের কোন সেক্রেটারি প্রেসিডেন্ট মেয়ে হয়েছে? শ্রমিক দলের কোন সেক্রেটারি মেয়ে হয়েছে বা প্রেসিডেন্ট মেয়ে হয়েছে? হয়নি। তাহলে আপনি একই দ্বিচারিতা কেন করছেন? আপনার পরিবার থেকে যে শুরু করে কেন আমরা বলি চ্যারিটি বিগিনস এট হোম। সো আপনার ওয়াইফ কেন? আবার আরো একটা কথা বলি, আমরা যখন বলি এইসব কথা যে কেন, সে তো যোগ্য, অযোগ্য হলে একটা আলাদা কথা ছিল। যোগ্য একটা মানুষ, গত 17 বছর আপনি লন্ডনে থাকলেন, আপনি একটা কোম্পানি খুলে বন্ধ করে দিলেন, আপনার ওয়াইফ চাকরি করলো না, আপনারা দুইজন কিভাবে চললেন আপনার দেশকে জানালেন না। তাহলে আপনাদের যেভাবে চলছে সেটা আমাদের দেখার কিন্তু বিষয় না। ব্যারিস্টার শাহরিয়ার কবির, জুবাইদা রহমানের যোগ্যতা আপনি বারবার তুলে ধরছেন, জামায়াতে কি এমন কোনো যোগ্য নারী নেই? আজ এই কথাটাই আমি বললাম যে জামাত ইসলামের যোগ্য নারী থেকে যদি না দিয়ে থাকে, বিএনপি একই কাজ করছে। অতএব এই টপিকসটা আপনি টেবিলে আনতেছেন কেন? আমি আপনাকে বলতেছি না, বলছি বিএনপি কেন এটা নিয়ে আসতেছে। বিএনপি নিজে যেটা করে না সেটা আরেকজনকে বলতে পারেন না। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাটা কি? মদিনা সনদের কথা বারবার বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মিষ্টি খাওয়া বাদ দিয়ে কিন্তু বিএনপি তো বলছে না যে নারীদের শীর্ষ নেতৃত্বে যাবার কোনো সুযোগ নেই, জামায়াত ইসলামী বলছে না। এখানে একটু পার্থক্য আছে। একটা জিনিস কি, শীর্ষ নেতৃত্বে না, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া 3বার প্রধানমন্ত্রী না, তিনি বিএনপির ইয়া ছিলেন না? তারপরেও তার সময় তো ছাত্র দল, বললাম তো যুব দল, শ্রমিক দল, কোন জায়গায় তো মেয়েদের যে ক্ষমতায়নের কথা সেটা কি হয়েছে? আর আমরা কি বলতেছি, আল্লাহ কোরআন এবং সুন্নাহর আলোকে আমরা একটা দল পরিচালনা করি, এটা আমাদের আদর্শ। ইসলামের বিধানে যদি জামায়াত ইসলাম অনুসরণ করে থাকে ব্যারিস্টার শাহরিয়ার কবির, তাহলে বিগত সময়ে খালেদা জিয়ার সাথে সরকারে গিয়েছে জামায়াত ইসলাম, এটাতে কোনো কি সমস্যা হয়েছে? তাহলে নারী নেতৃত্ব তারা মানছে না, তাদের সুবিধাজনক অবস্থানে। না, নারী নেতৃত্ব মেনে নেওয়া না। আপনার এই প্রশ্নটা খুব চমৎকার, আমি বলে দিই। খাদিজা রাদিয়াল্লাহু আনহার আন্ডার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করেননি? তার মানে কি ওটা নেতৃত্ব মেনে নেওয়া? বেগম খালেদা জিয়ার সাথে রাজনৈতিক জোট হয়েছে, জোট হওয়া। আর আজকে দেখেন বিএনপিতে কি এনডিপি বোধহয় একটা দলের নাম, ববি হাজ্জাজ, সে তো বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ নিয়ে নির্বাচন করছে। জামাত ইসলাম কি তাই করলো? যোগ দিছে? আপনি একটা জিনিস দেখেন, 18 সালের কথা অনেকে বলে, সেই সময় জামাতকে ব্যান করা হয়েছে। জামাত ইসলামের যাদেরকে তারা বিএনপিতে যোগ দিয়ে কোনোদিন ধানের শীষে ভোট করেনি। সো আজকে যারা যোগ দিয়ে আপনার ধানের শীষে ভোট করবে তারা হচ্ছে কি মেনে নিবে। আমরা একটা রাজনৈতিক জোট করতে পারি, সেই রাজনৈতিক জোটে একজন মহিলা যদি নেতৃত্ব দিয়ে থাকে সেটাকে নিতেই পারা হয়। এটাতে তো আমার সাথে কোনো সংঘর্ষ। কিন্তু নারী যদি শীর্ষ নেতৃত্বে না আসে, নারীদের অধিকার কিভাবে নিশ্চিত হবে, কিংবা নারীর ক্ষমতায়ন আসলে রাজনীতিতে কিভাবে হবে? ব্যারিস্টার শাহরিয়ার কবির ঢাকা 17 আসনের জামায়াত প্রার্থী খালিদুজ্জামানের সাথে সেনা সদস্যদের একটি কথোপকথনের ভিডিও নিয়ে নতুন করে আমরা দেখছি রাজনৈতিক মহল সহ প্রশাসনিক মহলেও বিতর্কের জন্ম দিয়েছে। একটু জানতে চাই, সেনানিবাসের ভেতরে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নিয়ে প্রবেশের সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা রয়েছে। একজন সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে খালিদুজ্জামান কি নিরাপত্তা প্রোটোকল হিসেবে অবগত ছিলেন না? সেই সঙ্গে সেনা সদস্যের আশ্বাসের পরও গানম্যান সাথে রাখার জেদ কি শক্তির মহড়া দেওয়ার এক ধরনের প্রচেষ্টা কিনা? মাঝে মাঝে তিক্ততার সম্মুখীন হতে হয় এবং অপ্রিয় সত্যর সম্মুখীন হতে হয়। আমি খালি এতটুকুই বলবো এখানে যে 17 ঢাকা 17 আসনের ওনার একটা নিজের পরিচয় আছে, উনি একজন ডাক্তার এবং উনি হয়তোবা, আবারও বলতেছি হয়তোবা, তার যেরকম আচরণ করা উচিত ছিল সেরকম আচরণ করেননি, যদিও তিনি পরে সরি বলছেন। কিন্তু একটা সময় হয় কি, আজকে তো সোশ্যাল মিডিয়ার যুগ, একবার মুখ থেকে বুলেট বের হয়ে গেলে সেটা ফিরিয়ে আনাটা সবসময় কঠিন। তারপরও আমরা মানুষ ভুল করবই এবং আমিও নিজে যেটা হয়েছে এটা নিয়ে আলোচনা করতে চাই না, কারণ এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং এর জন্য আমি নিজেও ব্যক্তিগতভাবে সরি বলতেছি। এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা হলেও ব্যারিস্টার শাহরিয়ার কবির, আমি একটা ভিন্ন বিষয় আপনার কাছে প্রশ্ন রাখতেই চাই। ভিডিওতে আমরা দেখলাম যে বারবার তারেক রহমানের প্রসঙ্গ টেনে তিনি বলছেন তারেক রহমানের ক্ষেত্রে আপনারা জিদ দিয়ে রাস্তা চেটে দিচ্ছেন। না, এই ধরনের কথা বলা ঠিক না। আমি বলতেছি না, তার মুখ থেকে এই ধরনের কথাটা আমি আশা করিনি, আমি কখনোই আশা করিনি এবং করিও না। আমি তো টকশো আলা দিলে কম করতেছি না, একটু আগে বললাম। কথা হচ্ছে যে বেগম খালেদা জিয়া দেশনেত্রীকে ধারণ করছি বা জিয়াউর রহমানের প্রসঙ্গে বলতেছি, আমি যাচ্ছি ওখানে। উনি কেন এই ধরনের কথাটা হঠাৎ করে মুখ থেকে বের হয়ে গেলেন, এই কথাটা ঠিক না। প্রথমে একটা জিনিস বলি, আমি যদি মনে মনে ভাবি যে আমি তারেক জিয়া আর আমাকে একই দিতে হবে, এটা ভাবাটাই আমার অন্যায়। কেন? এক নম্বর হচ্ছে জিয়াউর রহমানের যে ত্যাগ
বেগম খালেদা জিয়ার যে ত্যাগ, সেই ত্যাগের সাথে আমার বাবা মারও ত্যাগ আছে, কিন্তু আমি ছোট করতেছি না আমার বাবা মার ত্যাগও, কিন্তু সব ত্যাগের একসাথে মূল্যায়ন করা উচিত হবে না। ধরে নিলাম যে একজন শিক্ষিত না, ধরেন মৌলানা ভাসানীর কথা বলতেছি, মৌলানা ভাসানীর কোনো আপনি গিয়ে দেখতে পারবেন না, তার এডুকেশন কোনো সার্টিফিকেট নেই, তারপর উনি মৌলানা ভাসানী। তো এখন যদি বলে যে কাজী নজরুলের মতন, সো এই কথাটা এই জন্যই বললাম বোন, যে না, ওনার যেটা করছেন সেটা অনাকাঙ্ক্ষিত, ওই নিয়ে কথা বলতে চাচ্ছি না আমি, বরং যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি না, আপনি একটু আগে যেটা বলছেন আদর্শিক রাজনীতি। দেখেন, আদর্শিক রাজনীতি যদি শুরু করে থাকে ৭২ থেকে ৭৫-এর যে মুজিববাদ, যেটা এই দেশের ধ্বংসের মূল কারণ, বাংলাদেশকে করদ রাষ্ট্র বা হায়দ্রাবাদ বানানোর যে ষড়যন্ত্র ছিল মুজিববাদ, সেখান থেকে বের হয়ে আসার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দুইটা নীতিতে বিশ্বাসী ছিল। একটা হচ্ছে ভারতীয় আধিপত্যবাদ থেকে রক্ষা, আর একটা ইসলামকে সমুন্নত করা। এবং এইটার কারণেই কিন্তু ভাই যেটা বললেন একটু কারেক্ট করে দিই, ৯০ সালে কিন্তু বিএনপি এবং জামাতে ইসলাম একসাথে কিন্তু ইলেকশন করেনি। জামাতে ইসলাম ৯০ সালে প্রথম আলাদাভাবে ইলেকশন করলেন এবং নিঃস্বার্থ সমর্থন দিলেন, এবং নিঃস্বার্থ সমর্থন দিলেন বললে ভুল হবে। বেগম খালেদা জিয়া দেশনেত্রী, দেখেন ৮৬ সালে কিন্তু জামাত এবং আওয়ামী লীগ এরশাদ সাহেবের আন্ডারে ভোট করছে, তারপরেও কিন্তু বেগম খালেদা জিয়া জামাতকেই বেছে নিয়েছিলেন ৯০ সালে, আওয়ামী লীগকে না। কেন নিয়েছিলেন? কারণ জামাত হচ্ছে আদর্শিক ইসলামিক দল। যে একই কাজ হয়েছে, আপনি ৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে যখন জামাত ইসলাম এবং আওয়ামী লীগ আন্দোলন করছে, সে আন্দোলন দেখেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া কি করছে, দেশ ও মানুষের স্বার্থে 14 দিনও লাগায়নি, একটা ইলেকশন করছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পাশ করছে, সঙ্গে সঙ্গে আর একটা ইলেকশন দিয়ে দিছে, দিয়ে যে ইলেকশন হয়েছে সেই ইলেকশনে জামাত ইসলামের রেজাল্ট খারাপ করছে, এই বিষয়ে কোনো সন্দেহের কারণ নেই। কিন্তু ২০০১ সালে আসে, দেখেন যে ওই ৯৬ সালে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার আন্ডারে কিন্তু ২০০১-এ হলো, এবং সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার আন্ডারে জামাতে ইসলাম এবং বিএনপি একসাথে আসছে। এখন আপনি একটা জিনিস কি তিক্ততা বলে আমার কাছে নাই, রাজনীতির মাঠে আপনার আদর্শিকতা, জামাতে ইসলামের আদর্শিকতা যদি মানুষ পছন্দ করে ভোট দিবে, যদি বিএনপির আদর্শকে ১৯ দফাকে পছন্দ করে ভোট দিবে। কিন্তু আমাদের একটা জিনিস, কেন বললাম আদর্শ, এবার আদর্শ কিন্তু জুলাই সনদ, এবং এই জুলাই সনদের ক্ষেত্রে কিন্তু জামাতে ইসলাম বিএনপির সবাই দায়িত্বশীল ভূমিকা পালন করছে বলে জুলাই সনদে কিন্তু সবাই স্বাক্ষর করছে, এবং জুলাই সনদের পক্ষে কিন্তু এখন তারেক রহমানও হা ভোটের পক্ষে বলতেছে। সো জুলাই সনদে যখন আমরা একটা জায়গায় যেতে পেরেছি, এবং ইনশাআল্লাহ জুলাই সনদের হা ভোটের মাধ্যমে যদি হা ভোট জয়লাভ করবে, এবং এদেশের আপনি যেটা বললেন আদর্শিক রাজনীতির একটা বুনিয়াদ হবে, এবং সেখান থেকে হয়তো আমাদের উত্তরণটা আরও সহজতর হবে। সেই কারণে জুলাই সনদটা তখনই সম্ভব হয়েছে যখন জামাত এবং বিএনপি একটা জায়গায় আসতে পেরেছে। সেজন্য তিক্ততা, এইভাবে তিক্ততা না দেখে বলবো যে রাজনীতির মাঠে আপনি তো আপনার ভোট চাইবেনই, সো আপনার কৌশলটা হয়তো এমন যে কৌশলটা মনে হচ্ছে যে না, একজন আরেকজনকে দোষারোপ করছে, কিন্তু দোষারোপ। তো ব্যারিস্টার শাহরিয়ার কবির, এআই ব্যবহার বাংলাদেশের রাজনীতিতে এক নতুন এবং জটিল মাত্রা যোগ করেছে। বিশেষ করে আমরা যেমনটি জানি, নির্বাচন কমিশন আচরণবিধিতে এআই সংক্রান্ত নীতিমালা যুক্ত করলেও সামাজিক মাধ্যমে আমরা দেখছি আক্রমণাত্মক ও বিভ্রান্তিকর ভিডিওতে সয়লাভ। আইন থাকা সত্ত্বেও প্রয়োগের ক্ষেত্রে এনফোর্সমেন্ট গ্যাপ কেন? আপনি ভালোটা নেবেন, খারাপটা নেবেন না তা হবে না। আর আরেকটা হচ্ছে কি, সমাজের সাথে সাথে আমাদের সাইবার ক্রাইমের জন্য আমরা এখনো ওই রকম, যেমন আপনাকে বলি প্রতিটা জেলায় জেলায় সাইবার ট্রাইব্যুনাল হওয়ার কথা, আমাদের দেশে সেটা হয়নি। আমাদের দেশে ডিজিটালাইজেশনের যে স্বপ্ন গত ১৭ বছর দেখে লুটপাট করছে, সেই লুটপাটটাই হয়েছে, কিন্তু ডিজিটালাইজেশন হয়নি। ঠিক সেরকম মানুষকে একটা জিনিস দেখেন, আপনার সম্পর্কে একটা খারাপ কথা বললো, এটাকে প্রোটেস্ট করতে করতে কিন্তু এটা মিনিটের মধ্যে কি হচ্ছে, ছড়ে যাচ্ছে, এবং আপনি যখন এটাকে ডিফেন্ড করার সুযোগ পাওয়ার আগে কিন্তু মানুষের কনসেপশনটা কি হচ্ছে এখন এই এআই এর যুগে, তারা আর সত্যটাকে খুঁজতে যায় না, যেটা সামনে পাচ্ছে সেটাকে বিশ্বাস করতে চায়। আরও একটা জিনিস হচ্ছে কি, মানুষের প্রবণতা এখন হচ্ছে কি, সময় খুব টাইট। আগেকার দিনের মতো আমাদের তো হারিকেনও নাই, হারিকেনে বসে থেকে বইও পড়তে হয় না, এখন আমরা সবাই শুনতে চাই, সব কিছু রেডিমেড পেতে চাই। সেই রেডিমেড পাওয়ার জায়গা থেকে আমি বারবার অনুরোধ করব, জনগণকে অবশ্যই তার মতামত তৈরি করার ক্ষেত্রে ফটোকার্ডের উপর নির্ভরশীল হওয়া চলবে না। যে কোনো একটা সোর্স অবশ্যই অথেন্টিক হতে হবে, আপনাকে একটু সময় নিতে হবে, একটু ওয়েট করতে হবে, তারপর আপনি আপনার মতামতটা তৈরি করুন। এই ফিডব্যাক চ্যানেলটাই পৃথিবীর যেখানে যেখানে এটা মানে অ্যাক্টিভ, সেখানে কিন্তু এই আপনি এআইটাকে, আর এআইটা একটা নতুন আমাদের এখানে ধরে নেন টিকটক যারা তৈরি করে, এদের সবাইকে কি আপনি ওই আমব্রেলার নিচে নিয়ে আসা। আমাদের এক মোবাইল নেই, মোবাইলকে যখন বলা হলো যে বিটিআরসি যেসব মোবাইল আপনার হচ্ছে কি রেজিস্টার প্রাপ্ত, সেগুলো ছাড়া অন্য মোবাইল চলবে না, আমরা ধর্মঘটে চলে গেলাম।
তো এই ধরনের বাস্তবতার অনেকগুলো কারণ আছে, যেগুলো কারণে আমরা আইনটাকে ঠিক সেইভাবে অ্যাপ্লাই করতে পারছি না। আর একটা জিনিস সবচেয়ে সত্য, আমাদের সাইবার ক্রাইম ইউনিটটা গত 15-17 বছরে ওই তৈরি হয়নি বলবো না, তৈরি করা হয়নি এই কারণে, কারণ এই সাইবার ক্রাইম ইউনিটটা যদি তৈরি হতো তাহলে এদেশ থেকে এই লক্ষ লক্ষ কোটি টাকা এইভাবে পাচার হতো না। আপনি খালি এআই দেখতেছেন, এই পুরা সিস্টেমটা একটা দেশের, পৃথিবীর কোন দেশে আছে যে সেন্ট্রাল ব্যাংকে আপনি হ্যাক করে টাকা নিয়ে চলে যাচ্ছেন ক্যাসিনোতে এবং নো ওয়ান নোজ? এই যে পরে কি দেখা গেল, না এর সাথে জড়িত খোদ গভর্নরে। তাহলে যদি শস্যের মধ্যে ভূত থাকে তখন আপনি কি করতে পারেন না, এই যে অপরাধটাকে দমন করার সেই জায়গাতে আপনি অসংখ্য যেতে ধন্যবাদ পারেন। জানাচ্ছি ব্যারিস্টার শাহরিয়ার কবির, অধ্যাপক ডক্টর তৌফিকুল ইসলাম মিথিল। প্রযুক্তির অপব্যবহার রোধে কি শুধুমাত্র আইন যথেষ্ট, নাকি রাজনৈতিক দলগুলোর মধ্যে নৈতিক কোড অফ কন্ডাক্ট থাকা জরুরি? যথার্থ বলেছেন, এবং সম্মানিত সহালোচক যে কথাটা বলেছেন, আপনি দেখেন যে এই যে প্রযুক্তির যে ব্যবহার, প্রপার ইউটিলাইজেশন, সেটাই কিন্তু হচ্ছে না বিধায় আমরা, আপনি সকাল থেকে দেখেন যে চাকুটা আমরা সকাল থেকে রাত অবধি ব্যবহার করছি, এই চাকুটা দিয়ে আমরা ফল কাটছি, তরিতরকারি কাটছি, মাছ কাটছি, আবার এই চাকুটা দিয়ে কিন্তু মানুষ মারার কাজে ব্যবহৃত হচ্ছে। একইভাবে যে এই প্রযুক্তি আমাদের জন্য ব্লেসিংস হতে পারে, প্রযুক্তি ক্যান বি কার্স ফর আস। এখন আমাদেরকে এই যে নীতিমালা যেটা আছে, সেই নীতিমালার পাশাপাশি হচ্ছে আমরা প্রয়োগ করছি কিনা, যে প্রপারলি ইউটিলাইজ করছে কিনা। একজনের সম্পর্কে আমি যখন স্ক্যান্ডাল দেওয়া হবে, ধরেন এই যে আপকামিং ইলেকশনে 2 দিন বা 1 দিন আগে যদি কারো কোনো ক্যান্ডিডেটের নামে অপপ্রচার করা হয়, এবং এইটাকে প্রুফ করতে করতে কিন্তু ইলেকশন চলে আসবে। সমস্যা হচ্ছে আমরাও এখন এমন হয়ে গেছি, আমরা রেডিমেড ইনফরমেশন চাচ্ছি, আমরা কিন্তু জাস্টিফাই করছি না। আমি একজন গবেষক হিসাবে যখন কোনো ইনফরমেশন আমরা পড়তে যাই, আমরা কিন্তু অথেন্টিক সোর্স শুধু খুঁজি না, সোর্সটা অথেন্টিক কিনা সেটা আমরা পড়ে আমি যদি কনভিন্স হই, দেন আমি আর্টিকেলটা আরেকজনকে রেফার করব। আমি নিজে আগে চেক করব যে আর্টিকেলে প্রোভাইডেড ইনফরমেশন ইন দ্য আর্টিকেল, যে ওদের সোর্সিংটা কোথায়, কোন ইনফরমেশনটা কোন প্যারাগ্রাফের কোন সেন্টেন্সের অংশটা কোত্থেকে নেওয়া হয়েছে, সেটা আমি জাস্টিফাই করব। জাস্টিফাই করে কিন্তু আমি কনভিন্স হব যে না, ইনফরমেশন ইজ কারেক্ট। যে ইনফরমেশন যদি আমি নিজেই কনভিন্স না হয়, আমি কিন্তু এটা কোথাও রেফার করব না। কারণ এখন যেটা হয়েছে, আমরা আসলে পড়তে চাই না, আমরা রেডিমেড একটা ইনফরমেশন পেলাম, ইউটিউবে পেলাম অথবা আমার পেজে পেলাম, পাওয়ার সাথে সাথে আমি এটা শেয়ার করে দিচ্ছি। কিন্তু শেয়ার করার আগে আমাকে তো মেক শিওর করতে হবে আমি যেটা শেয়ার করছি, ইজ ইট অথেন্টিক, ইজ ইট রাইট ইনফরমেশন, এটার সোর্সটা কোথায়, আমি সেটা জাস্টিফাই করছি না। এমন ঘটনা অনেকের ক্ষেত্রে ঘটেছে, আমাকে শেয়ার করেছে, আমি যখন শেয়ার করা পাওয়ার পর এটা জাস্টিফাই করলাম, আমি জিজ্ঞেস করলাম আপনি যে এটা শেয়ার করলেন এটা তো ফেক। ও আমার কাছে এসেছি, দিয়ে দিলাম। আমি বললাম আর কয়জনের কাছে দিয়েছেন? অনেকের কাছে দিয়েছে। জনসাধারণ ডিপফেককে কিভাবে চিহ্নিত করবে, সোর্সটা কি আসলে? সেটাই তো আমাকে সময় নিতে হবে। আমি একটা ইনফরমেশন পেলাম, পাওয়ার সাথে সাথে যদি আমি পোস্ট করে দিই, শেয়ার করে দিই, তার মানে কি আমি এটাকে ট্রাস্ট করলাম? আমাকে তো আগে কনভিন্স হতে হবে যে ইনফরমেশনটা পেয়েছি আসলে ঘটনাটা ঘটেছে কিনা। এক্স্যাক্টলি, এই সময়টা নিলেই কিন্তু বের হয়ে যাবে। প্রসঙ্গে আমরা যখন থিসিস দিছি পিএইচডি তে, একটা সফটওয়্যার থাকে, সেখানে আমার থিসিসটা দিব, দেওয়ার পর ওখানে রিপোর্ট আসে যে কত পার্সেন্ট কোন লাইন কার কার সাথে কতগুলো ফেক, কতগুলো মিলেছে। হয় যে ওই 30% মিল থাকে, আমি কিন্তু আমার সুপারভাইজার কাছে ওটা প্লেসই করতে পারবো না। সো এই যে ভাই আর আমি সেজন্য বললাম যে এই জিনিসটা আপনাকে সচেতনতা তৈরি করতে হবে, যে ভাই যেটা বললেন। সরি, না আপনি যথার্থই বলেছেন। আসলে এই জিনিসটা, এই যে আমরা আসলে পড়াশোনা করছি না, আমরা আগে যেমন ধরেন বই পড়ে আমরা নলেজ অ্যাকোয়ার করেছি, নিউজ পেপার পড়েছি, এখন কিন্তু প্রিন্ট মিডিয়ার দিকে আমরা যাচ্ছি না, ইলেকট্রনিক মিডিয়াতে একটা ইনফরমেশন ফেসবুকে শেয়ার করলো, কিন্তু ওইটার সোর্সটা কি, সোর্সিংয়ে কিন্তু আমরা যাচ্ছি না। আমরা যারা গবেষণা করছি, শিক্ষায় আছি, ইভেন যারা একাডেমিক্সে আছে, আমরা কিন্তু অলওয়েজ উই লুক ফর দিস। কিন্তু সমস্যাটা হচ্ছে কি জানেন, এভাবে হলে, এবং আমরা না, এখন আপনি একজন রিক্সা পোলার, ডে লেবার, তার কাছেও মোবাইল আছে, সেও কিন্তু এআই এর কোন ইনফরমেশন দেখার সাথে সাথে বলবে, ও আচ্ছা জুই ম্যাডামের এটা হয়েছে, উনি এটা করতে পারলেন। আসলে যেটা ফেক সেটা তো আমাকে দেখতে হবে এটা ফেক কিনা। আমরা কিন্তু ওই জাস্টিফিকেশন পড়ে যাব। কারণেই কি জটিলতাগুলো সৃষ্টি হচ্ছে? এক্স্যাক্টলি ওই যে আমরা সহজ রেডিমেড সবকিছু খুঁজতে যাচ্ছি, এবং রেডিমেড পেয়ে ওইটার উপরে রিলাই করছি। ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক ডক্টর তৌফিকুল ইসলাম মিথিল, ব্যারিস্টার শাহরিয়ার কবির। যদি 30 থেকে দিতে চাই, 30 জি, আপনি এটা নিশ্চয়ই যুক্ত করবেন। আমি একটা প্রশ্ন যুক্ত করি আপনার সাথে, সেটি হচ্ছে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াত জোট থেকে বেরিয়ে গেছে এই অভিযোগ করে যে জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে শরিয়া আইন কায়েম করবে না, কিন্তু আল জাজিরার সাক্ষাৎকারে কিন্তু জামায়াতের আমির বলেছে যে ধাপে ধাপে তারা শরিয়া আইন কায়েম করবে। একটু বুঝতে চাই কিভাবে করবে। আচ্ছা, আমি আগে ভাইয়ের কথাটা বলি। দেখেন, আজকে আমাদের ফেসবুকে আপনি
যেরকম দেখবেন আপনার কাছে কিন্তু সেই ধরনের রিলি আসবে। সো আমি একটা উদাহরণ দিই, বাংলাদেশ আমির জামাতকে বলা হয়েছে আপনি দয়া করে ভোটের আগ পর্যন্ত ফেসবুক দেখেন না। কেন বলা হচ্ছে? আপনি পাবলিক পারসেপশনটা বুঝতে পারবেন না, কারণ আপনি যেরকম দেখতে চান আপনার কাছে কিন্তু সেই ধরনের রিলগুলোই আসবে, Recommendation এবং চলে আপনি আসে। দেখতে যাচ্ছেন যে সব দেশে জয় জয়কার, পুরা দেশ জামাত ইসলাম জিতে যাচ্ছে, কারণ আপনি তো ওটাই আপনার কি সেন্সটা কি ক্যাচ করতেছে। এই জিনিসটা থেকে বের হয়ে আসতে, যেমন আমার ছেলেরা ভাইও বাইরে ছিল, তাদের স্কুলে কিন্তু এখন পর্যন্ত স্কুলে কোনো মোবাইল ইউজ করতে পারে, তাহলে স্কুলে থাকে 8 ঘন্টা, বাচ্চা আসলে ওর মা কিন্তু মোবাইল নিয়ে রেখে দেয়। সো বাংলাদেশে আপনি আমাকে বলেন তো কয়টা ফ্যামিলিতে বাবা মা 1 ঘন্টা 2 ঘন্টার বেশি বাচ্চাদেরকে এই মোবাইলটা ইউজ করতে দেয় না? এই জিনিসটা যখন আসবে তখন তো তার ডিপেন্ডেন্সিটা আরেকটু আস্তে আস্তে কমে আসবে না? আচ্ছা, এবার আসেন আপনার শরিয়ার কথা। শরিয়ার কথাটা কি একটু জিনিসটা বোঝেন। আমাদের এখানে মুসলিম ল, আমি আপনি মুসলমান, আমার জমি জমা যা কিছু হবে সব কিছু হবে কি মোহামেডান লয়ের উপর দিয়ে। বিয়ে হবে কিরকম? মুসলিম ম্যারেজ অ্যাক্ট। হিন্দুদের জন্য দেও ভাগা, হিন্দুদের আবার 2 ভাগ আছে, আর একটা আছে মৃতক-খরা। সো এখানে অলরেডি এক্সিস্টেন্স ইজ দেয়ার। বাট এই শরিয়া বলতে কি? শরিয়া ইজ এ ফ্র্যাগমেন্টেড পার্ট অফ ইসলামিক স্টেট। যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথম কিন্তু খালি বিসমিল্লাহ এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস কনস্টিটিউশনে ঢুকালেন। তাতে কি হলো? কনস্টিটিউশন কি শেষ হয়ে গেল? আমরা যদি 2-4 লাইনে কনসাইজ করে শুনি, আমার হাতে সময় একদম নেই। বলতেছি যে আপনাকে আমরা যে কোরআন এবং সুন্নাহর আলোকে যখন করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রথমেই কিন্তু নামাজ আসে, প্রথম আসছে কালেমার উপর বিশ্বাস, তারপর নামাজ, এবং ধীরে 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 একসময় এসে কি হয়েছে, মদ হারাম করা হয়েছে। তো সো কোনো জিনিস আপনাকে আপনি 1-এ না ভর্তি হয়ে আপনি পরের দিন ম্যাট্রিক পরীক্ষা দিবেন, এটা তো হতে পারে না। মানুষকে অ্যাডপ্ট করতে গেলে কি আমার টাইম প্রশ্ন ছিল যে টাইম জামায়াত ক্ষমতায় গেলে ধাপে ধাপে শরিয়া আইনটি কিভাবে আসলে কায়েম করবে? কিভাবে কায়েম করবেন? শরিয়া আইন কায়েম করার জন্য যা যা করার কথা, মানুষের আইডিওলজিটাকে তাহলে নির্বাচনের আগে যে জামায়াত বলছে যে তারা শরিয়া আইন কায়েম করবে না, এই অবস্থা না থেকে কায়েম বিচ্যুতি করবে কেন? না, না বলছে কি ধাপে ধাপে। এখনই যে কালকে শোনেন একটা আমি যদি বলি কালকে ওয়ার্ল্ড ব্যাংকের লোন নিব না, তাহলে হাউ ক্যান ইউ ডু দ্য ডেভেলপমেন্ট ওয়ার্ক? তার মানে জামায়াত পরিস্থিতি পরিবেশ বিবেচনায় তারপরে যে সেভাবেই তো কোরআন আসছে। অসংখ্য